ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज 12 জানুয়ারি বিশ্ব বরেণ্য জগতের আচার্য স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা জানি 1863 সালের এই পুণ্য দিনে, সেই দিনটা ছিল 12 জানুয়ারির এবং তিথি হিসাবে মকর সংক্রান্তি। আবির্ভূত হয়েছিলেন জগতের এই আচার্য স্বামী বিবেকানন্দ। স্বামীজির ঠিক জন্মের আগে শ্রীরামকৃষ্ণদেবের এক অদ্ভুত দর্শন হয়েছিল। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে সেই সময় শ্রীরামকৃষ্ণদেব অবস্থান করছেন। তিনি দেখেছিলেন যে আকাশপথ দিয়ে একটি জ্যোতি বেয়ে আসছে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ওটি শিব জ্যোতি, কাশী থেকে এসেছিল এবং সেই জ্যোতির অংশেই নরেন্দ্রনাথের জন্ম। নরেন্দ্রনাথ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের যে উক্তি, নরেন্দ্রনাথের প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন এবং বিভিন্ন সময়ে শ্রীরামকৃষ্ণের যে উক্তি আমরা পাই, তাতে আমরা জানি তার আবির্ভাবের আরও একটি প্রেক্ষাপট রয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের সমাধিস্থ অবস্থায় যে অনুভূতি, বলছেন আমরা জানি, খুব পরিচিত, যে একবার দেখলাম যে মন সমাধিপথে জ্যোতির্ময় বর্তে অত্যন্ত ঊর্ধ্বলোকে ধাবিত হচ্ছে। এবং আমি ঠাকুরের কথাগুলির সেই অংশগুলি বাদ দিয়ে মূল জায়গায় আসছি। শ্রীরামকৃষ্ণদেব দেখলেন যে বিভিন্ন লোক পার করে এক সময় এমন একটা জায়গায় তার মন উপস্থিত হলো যেখানে কালের সীমা শেষ, খণ্ড এবং অখণ্ড। এবং শ্রীরামকৃষ্ণদেব দর্শন করলেন সেই অখণ্ডের ঘরে দিব্যদেহী 7 জন ঋষি ধ্যানে নিমগ্ন। এবং ঠাকুর দেখলেন যে সেই 7 জনের একজনের কাছে ঠিক অনুরূপ আরও একটি উজ্জ্বল বর্ণ, একটি দিব্য দেহী শিশু একজনের কাছে এলো এবং খুব ভালোবাসায়, খুব যত্নে, অত্যন্ত মমতার সঙ্গে সেই ঋষির গলা জড়িয়ে ধরে তাকে সমাধি থেকে উত্থিত করার জন্য চেষ্টা করতে লাগলো। শিশুর এই আকুতিতে কিছুক্ষণ পরে সেই ঋষি মুদ্রিত নেত্র অর্ধ নিমীলিত হলো এবং শিশুটি তাকে বলে যে আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। সেই ঋষির ঠোঁটে যেন একটি অদ্ভুত স্মিত হাসি খেলে গেল এবং তার সেই স্মিত হাসি যেন সম্মতি দিল যে তিনি যেতে রাজি আছেন। এবং শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখনই আমি নরেন্দ্রকে প্রথম দেখি তখন মনে হলো এবং পরিপূর্ণভাবেই বুঝতে পারলাম যে এই হচ্ছে সেই অখণ্ডের ঘরের ঋষি। স্বামী বিবেকানন্দের জীবনী যারা পাঠ করেছেন তারা দেখবেন যে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যখন নরেন্দ্রনাথের বিভিন্ন সাক্ষাতের সময় রয়েছে, যখন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ এসে উপস্থিত হয়েছেন, শ্রীরামকৃষ্ণদেব তার সাথে অত্যন্ত অত্যন্ত ভালোবাসার সঙ্গে আলাপ করছেন এবং বলছেন, হঠাৎ করে তার হাত ধরে, যে এত দেরি করে আসতে হয়, আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করে বসে আছি। তারপর আবার তাকে একান্তে নিয়ে গিয়ে বলছেন, জানি প্রভু, তুমিই সেই নররূপী নারায়ণ, জীবের কল্যাণের জন্য আবার তুমি জগৎ সংসারে অবতীর্ণ হয়েছ, দেহ ধারণ করেছ। সেই সময় সেই অবস্থায় নরেন্দ্রনাথের
এই ব্যাপারগুলি খুব অদ্ভুত লেগেছিল। তিনি ভাবছেন বিশ্বনাথ দত্তের পুত্র আমি, হ্যাঁ, বোধহয় এই মানুষটি অপ্রকৃতিস্থ, ঠিক মানসিকভাবে খুব সুস্থিত নয়। কিন্তু তার নরেন্দ্রনাথের যে প্রকৃত স্বরূপ সেটি শ্রীরামকৃষ্ণদেবের সেই নেত্রে উদ্ভাসিত হয়েছিল। তিনি নরেন্দ্রকে যথার্থভাবেই চিনতে পেরেছিলেন। নরেন্দ্র সম্বন্ধে ঠাকুরের যে ওপিনিয়ন আমরা যাকে বলি, কতভাবেই না তিনি বলেছেন নরেন্দ্রকে। বলতেন খাপ খোলা তলোয়ার, হ্যাঁ, তারপরে অনেক উপমা দিয়েছেন। বলছেন নরেন্দ্র রাঙাচক্ষু রুই, অন্যেরা দেখি কাঠি বাটা এই সব। ঠাকুর একবার বলছেন আমি একবার মাঝে মাঝে বসে বসে খতাই, দেখি অন্যেরা কাঠি বাটা এই সব, কিন্তু নরেন্দ্র হচ্ছে রাঙাচক্ষু রুই, খুব বড় আধার। ঠাকুর বলছেন পুরুষ পায়রা কোনো কিছুর বশ নয়, হ্যাঁ, স্ত্রী পায়রার ঠোঁট ধরলে চুপ করে থাকে, কিন্তু পুরুষ পায়রার ঠোঁট ধরলে সে ছিনিয়ে নেয়। আবার বলছেন পদ্ম মধ্যে কেউ দেখি 10টি দল, কেউ 100 দল, কিন্তু নরেন্দ্র হচ্ছে সহস্র দল। একবার এরকম হয়েছে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমি বিভিন্ন সময় তার বিভিন্ন রকম দর্শন হতো। বলছেন কারুর মধ্যে দেখি যে জ্ঞানের এক একটি দ্বীপ রয়েছে। কেশব বিজয়, কেশব সেন তখনকার দিনে তার অত নাম, ব্রাহ্ম আন্দোলনের অন্যতম পুরোধা যিনি নেতা, তার সম্বন্ধে বলছেন যে এক একটি জ্ঞানের দ্বীপ রয়েছে যেন কেশব বিজয়দের মধ্যে। আর নরেন্দ্রের দিকে তাকিয়ে দেখি যে জ্ঞান সূর্য উদিত হয়ে যেন সমস্ত মায়া মোহের লেশ পর্যন্ত দূর করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই নরেন্দ্রনাথ তখন একজন কলেজের ছাত্র, তিনি খুব বিব্রত হতেন। হ্যাঁ, তিনি কিছুটা বিরক্ত হয়ে শ্রীরামকৃষ্ণদেবকে বলতেন থামুন মশাই, কোথায় কেশব সেন, কোথায় মহামনা বিজয়, আর কোথায় আমার মতো এক কলেজের ছোঁড়া। তো শ্রীরামকৃষ্ণদেব হাসতেন, বলতেন আমি কি করব, মা যে আমাকে এরকমভাবেই দেখিয়ে দেন। তো এইরকমই শ্রীরামকৃষ্ণদেবের এই নরেন্দ্রনাথের সম্বন্ধে, বিবেকানন্দ সম্বন্ধে তার অদ্ভুত চিন্তাধারা। এবং সত্যি কথা বলতে গেলে ঠিক চিন্তা নয়, এটি শ্রীরামকৃষ্ণদেবের দর্শন, এটি তার উপলব্ধি, এবং যা শতপ্রকাশ সত্যের মতোই, এবং সেটি সত্য এবং এটি যথার্থ। পরবর্তীকালে অবশ্য ঠাকুর বলতেন, হ্যাঁ, যে নরেন্দ্র যখন তার স্বরূপ চিনতে পারবে তখন সে আর এই শরীরে অবস্থান করবে না। তো আজকের এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে একটু বলি, 12ই জানুয়ারি এই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে। 1984 সালে ভারত সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করে যে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, এটিকে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হবে। এবং ঠিক সেই মতো 1985 সালের 12ই জানুয়ারি থেকে একেবারে প্রথাগতভাবে এই দিনটি যুব উৎসব, জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এবং মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নানাভাবে যে যেরকমভাবে পারে গোটা ভারতবর্ষে এই দিনটিকে নানানভাবে আয়োজন করে থাকে, পালন করে থাকে। আজকেরও আমরা সেই রকমই একটি উৎসবের শরিক। প্রত্যেক বছর রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠে এবং রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে এই দিনটি অত্যন্ত সমারোহে উদযাপন করা হয়। যেহেতু স্বামীজির জন্মদিন, এবং সত্যি কথা বলতে গেলে একেবারেই যথার্থ যে বিবেকানন্দ যুবকদের আইকন, ইউথ আইকন হয়ে উঠেছেন। বাঙালিদের বিশেষ করে বলা হয় যে বাঙালিরা খুব আইকন প্রেমী, তাই স্বামীজির থেকে ভালো আইকন আর কেই বা হতে পারেন। যেহেতু জন্মদিনের কথা হচ্ছে, তাই একটু স্বামীজির পারিবারিক পরিচয় দিলে ব্যাপারটা মন্দ হবে না। যেরকম একটু পুঁথিপত্রে আছে, আমি একটু সেই পরিচয়টা একটু পড়ছি, শুনতে ভালো লাগবে। অনেকেই জানেন, তবু এই জায়গাটা। তো নরেন্দ্রনাথ দত্ত, দেখা যাচ্ছে যে আমাদের কাছে নথি রয়েছে,
দত্তদের আদি নিবাস বর্ধমান জেলার কালনা মহকুমার দেরেটোনা গ্রাম। দক্ষিণ রাঢ়ীয় কাশ্যপ গোত্রীয় রামনিধি দত্ত এবং তার ছেলে রামজীবন এবং নাতি রামসুন্দরকে নিয়ে তারা কলকাতায় চলে আসেন এবং দেওয়ান রামসুন্দর, তার 5 ছেলে, বড় ছেলের নাম হচ্ছে রামমোহন, ইনি হচ্ছেন আমাদের নরেন্দ্রনাথ দত্তের ঠাকুরদাদার বাবা অর্থাৎ প্রপিতামহ। এবং এই রামমোহন দত্ত তিনি সুপ্রিম কোর্টে সেই সময় ফার্সি আইনজীবী ছিলেন এবং খুব পসার ছিল, অনেক টাকা পয়সা রোজগার করেছিলেন এবং এই হাওড়া অঞ্চলের শালকিয়ায় তার 2টো বাগান বাড়ি এবং খিদিরপুরে কলকাতার তার বেশ জমি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে যে অত্যন্ত অল্প বয়সে, বয়সটা মাত্র 36, কলেরাতে এই রামমোহনের মৃত্যু হয়। এবং সেই সময় কলকাতার যে জল হাওয়া, ওই অঞ্চলটা উত্তর কলকাতায় সেরকম স্বাস্থ্যকর ছিল না। সেই প্রত্যেক বাড়ি থেকেই দেখা যাচ্ছে সেই সময়ের ইতিহাস থেকে যে একজন করে মারা যাচ্ছেন। রামমোহনের মৃত্যুর সময় বাড়িতে তার একটি বিধবা মেয়ে এবং তার 2টি শিশুপুত্র ছিল এবং রামমোহন দত্তর বড় ছেলে দুর্গাপ্রসাদ, ভেরি ইন্টারেস্টিং একজন মানুষ, ইনি বিবেকানন্দের পিতামহ ঠাকুরদা। তিনিও অত্যন্ত অল্প বয়সে, যেহেতু পিতার দেহান্ত হয়েছে, তিনি অত্যন্ত অল্প বয়সে অ্যাটর্নির অফিসে যুক্ত হলেন এবং কোনো একটা অদ্ভুত ঘটনার আবর্তে তার জীবনের গতি পরিবর্তিত হয় এবং দেখা যায় যে এই দুর্গাপ্রসাদ অত্যন্ত অল্প বয়সে সংসার ত্যাগ করেছিলেন। তার স্ত্রী এবং তার একটি শিশুপুত্র বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত সেই দিক থেকে দেখতে গেলে একদিকে তিনি সন্ন্যাসীর পুত্র, আবার সন্ন্যাসীর পিতা। তো এটা একটা খুব সুন্দর একটা কন্ট্রাস্টিং। বিশ্বনাথ দত্ত এবার তার কাকার কাছে বড় হচ্ছেন। তিনি প্রায় অনাথ, কিন্তু খুব ট্যালেন্টেড মানুষ ছিলেন। স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কয়েকবার ব্যবসা করতে চেষ্টা করলেন, কিন্তু সেরকম সফল হতে পারলেন না। এবং একসময় দেখা যাচ্ছে, সময়টা 1859-60-এর কাছাকাছি, তিনি অ্যাটর্নি CF পিটারের কাছে আর্টিকেল ক্লার্ক হিসেবে কাজে যোগ দিচ্ছেন এবং পরের বছর 29শে জানুয়ারি 1861 অ্যাটর্নি হেনরি জর্জ টেম্পলের অফিসে আর্টিকেল ক্লার্ক হিসেবে আবার যোগদান করছেন এবং 14ই মার্চ 1866 প্রধান বিচারপতি স্যার ব্যারন পিককের এজলাসে অ্যাটর্নি এবং প্রক্টর হিসেবে নাম লেখা বা দরখাস্ত করলেন এবং আইনপাড়ায় এর কোম্পানির নাম ছিল ধর অ্যান্ড দত্ত। তার পার্টনার ছিলেন আশুতোষ ধর। স্বামীজির ছোট ভাই, আজকে জন্মদিন তো, তাই একটু বাড়ির লোকজন, পরিবারের লোকজনের কথা বলতে ইচ্ছা হচ্ছে। অনেক বছর আগে একটা খুব সুন্দর আর্টিকেল পড়েছিলাম। আর্টিকেলটার নাম ছিল বিল্বপত্র। লেখকের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো লেখক খুব সুন্দরভাবে, ছোট্ট একটা আর্টিকেল, তো লেখক খুব সুন্দরভাবে বলছেন যে বিশ্বনাথ দত্ত, যার কথা এতক্ষণ বলছিলাম, তার 3 পুত্র। 3 পুত্রের মধ্যে অবশ্যই জ্যেষ্ঠ নরেন্দ্রনাথ, মধ্যম মহেন্দ্রনাথ এবং কনিষ্ঠ ভূপেন্দ্রনাথ। এই 3 পুত্র অকৃতদার এবং 3 পুত্র অসম্ভব প্রতিভাবান, 3 জন 3 দিকে। তো এই 3 জনকে নিয়ে খুব সুন্দর, খুব ছোট্ট একটি আর্টিকেল সেই লেখক লিখেছিলেন এবং লিখছেন, আর্টিকেলটার নাম ছিল বিল্বপত্র, যেটা বললাম, যেন এই 3টি ছেলে, 3 পুত্র বিশ্বনাথের, এরা যেন একেবারে সমাজ এবং মানুষের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ। 3 জন 3 দিক থেকে, একজন অধ্যাত্ম পথে, একজন অবশ্যই আধ্যাত্মিক কিছুটা মহেন্দ্রনাথ এবং তিনি অসম্ভব পণ্ডিত এবং সাহিত্যসেবী এবং সমাজসেবী তো বটেই, অপরজন ছোটজন যে ভূপেন্দ্রনাথ, তিনি একেবারে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ওই একদম সমাজের মানুষের জন্যই সারা জীবন করে গেছেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে 3 জনই অকৃতদার, কোনোদিন উদ্বাহ বন্ধনে আবদ্ধ হলেন না। তো এই স্বামীজির যে মেজ ভাই মহেন্দ্রনাথ, তিনি একবারে ভূপর্যটক। তো অসাধারণ একটি বাংলা জীবনী লিখে গেছেন। আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের বলি যে স্বামীজির বাংলা জীবনী অনেক রয়েছে, বাট দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। একেবারে যদি কেউ স্বামীজির
অথেন্টিক তো বটেই, কেননা খুব সামনে থেকে দেখা জিনিসগুলো, এবং ক্রম অনুসারে যিনি ঘটনাগুলো সাজানো। এবং এই জীবনের খুব মানে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত ইন্টারেস্টিং যে ঠিক যেন ছোট ভাই যেমনভাবে দাদাকে দেখে ঠিক সেইভাবে ঘটনা পরম্পরাগুলো সাজানো আছে। বাংলা জীবনী রয়েছে খুব সুন্দর। এছাড়াও স্বামীজির সাথে একসময় এই মহেন্দ্রনাথ দত্ত বিদেশে ছিলেন, তো অসাধারণ একটি রচনা তিনি করেছিলেন, লন্ডনের স্বামী বিবেকানন্দ। খুব ইন্টারেস্টিং বই, একটা ভলিউম আছে, যারা পড়তে ইচ্ছুক তারা পড়ে দেখতে পারো, খুব সুন্দর। বিশেষ করে আমি ছাত্রছাত্রীদের বলছি, সবার জন্যই একেবারে অত্যন্ত সুখপাঠ্য বই। তো এই ভূপেন্দ্রনাথ দত্তের বই থেকে পারিবারিক ইতিহাস সম্বন্ধে খুব একবারে প্রাণস্পর্শী বর্ণনা পাওয়া যাবে। অবশ্যই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও দাদা, তার এই ভুবন বিখ্যাত তার জ্যেষ্ঠ ভ্রাতা, তার জীবনী রচনা করেছেন, কিন্তু সেই জীবনী রচনা অত্যন্ত সুন্দর জীবনী, বাংলা এবং ইংরেজিতে, কিন্তু তার মানে প্রসঙ্গটা একটু অন্যরকম, অ্যাপ্রোচটা একটু আলাদা। যাই হোক, তো বাবার কথা হচ্ছিল বিশ্বনাথ দত্ত। তো কেমন মানুষ ছিলেন এই বিশ্বনাথ? খুব বেশি তথ্য পাওয়া যায় না, ওই ভাইয়ের বই মানে ভূপেন্দ্রনাথ দত্তের বর্ণনা এবং অন্যান্য কিছু সোর্স থেকে বিশ্বনাথ দত্তের কথা পাওয়া যায়। খুব উদার মানুষ ছিলেন, প্রভূত অর্থ রোজগার করেছেন, আবার দু হাতে খরচও করেছেন। দত্ত পরিবার বিরাট। এখনও যদি সিমলার ওই 3 নম্বর গৌর মুখার্জি স্ট্রিটে কেউ যায়, গিয়ে দেখতে পাবে রিনোভেশন করার পরে এখন এটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখা কেন্দ্র। কিছুটা আন্দাজ করা যাবে যে এই বাড়িটা কত বড় ছিল, মানে সেই স্ট্রাকচারটাকে মোটামুটি রেখেই, ইনট্যাক্ট রেখেই কিন্তু নতুন করে আর বাড়িটা মানে রিকনস্ট্রাকশন হয়েছে। খুবই ইন্টারেস্টিং, কেউ গিয়ে দেখতেই পারে। বিরাট বাড়ি, প্রচুর অর্থ রোজগার করেছেন, অ্যাটর্নি ছিলেন, দান ধ্যানও করেছেন। বাড়িতে শোনা যায় তিনি অনেক দাসদাসী চাকর বাকর তো ছিলই, এছাড়া অনেক আত্মীয় স্বজনও ছিল, মানে যাদেরকে বিশ্বনাথ নিজ ব্যয়ে বাড়িতে রেখেছেন, টাকা পয়সা দিয়েছেন, সাহায্য করেছেন, মানুষ হতে সাহায্য করেছেন নানানভাবে। তো এবং এত মানুষকে সাহায্য করতেন, অনেক সময় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়তেন। তো এই যে এত মানুষকে তিনি সাহায্য করেন, একবার এরকম হয়েছিল যে নরেন্দ্রনাথ এরকম অমিতব্যয়িতা দেখে পিতাকে একটু যেন মানে বিরক্ত হয়ে একদিন পিতাকে বলছেন, আপনি আর আমাদের জন্য কি রেখে গেলেন? তো বিশ্বনাথ দত্ত একটু মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, তোমাকে কি দিয়ে গেলুম? যাও আয়নার সামনে দাঁড়াও, তাহলেই বুঝতে পারবে। নরেন্দ্রনাথের চেহারা ছিল অত্যন্ত সুন্দর। একজন বিখ্যাত অধ্যাপক এবং বিবেকানন্দ গবেষক অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু এটি এই প্রেক্ষিতে একটি অত্যন্ত সুন্দর উক্তি একটা জায়গায় লিখেছিলেন। তিনি বলছেন, আমরা জানি বিশ্বনাথ দত্তের সুন্দর শরীরের উপর শ্রীরামকৃষ্ণের আত্মা স্থাপিত হয়ে বিবেকানন্দের সৃষ্টি হয়েছিল। কি সুন্দর কথা! অর্থাৎ বিশ্বনাথ দত্ত বলতে চেয়েছেন, মানে এত সুন্দর চেহারা, স্বামীজির চেহারা তো খুব সুন্দর ছিল, তো সেটাই বলতে চেয়েছেন আর কি। খুব ইন্টারেস্ট। এবং বিশ্বনাথ দত্ত নিজে অনেকগুলো ভাষা জানতেন, অত্যন্ত বিদ্যোৎসাহী, এবং শোনা যায় তার লেখালেখিরও খুব শখ ছিল। এবং পরবর্তীকালে গবেষকরা বার করেছেন তার লিখিত উপন্যাস সুলোচনা, পরে বেরিয়েছে। আরও কিছু কিছু লেখা ছিল, কিছু কিছু উদ্ধার করা গেছে, অনেকগুলিরই সন্ধান পাওয়া যায় না। বাবার কথা বললাম, এবার একটু স্বামীজির মায়ের কথা বলবো, ভুবনেশ্বরী দত্ত। স্বামীজি নিজে খুব মুক্তকণ্ঠে স্বীকার করেছেন যে জীবনে অনেক কিছুর জন্য তিনি তার মায়ের কাছে ঋণী। এই বাবার সাহিত্য চর্চার কথা বলছিলাম, লেখার কথা, দেখা যাচ্ছে যে এই লেখার ধারা তার এই মায়ের দিক থেকেও আছে। আবার একটু পড়ছি যে তথ্যগুলো রয়েছে, বলছে দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরী দত্তেরও কবিতা লেখার খুব শখ ছিল এবং প্রচুর পড়াশোনা করতে ভালোবাসতেন। এবং আমরা যেরকম
পাচ্ছি তাতে একবারে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বইপত্র পড়তেন এবং স্বামীজির এই যে অসাধারণ ইংরেজি, একটা জায়গায় ওই আবার শঙ্করী বসুর কথা বলছি, শঙ্করী বসু একটা জায়গায় বলছেন স্বামীজির এই যে লেটার্স বা স্বামীজির যে রচনা বলি, তাতে যেগুলো অরিজিনাল ইংলিশ সেগুলো ইংলিশ, যেগুলো অরিজিনাল বাংলা সেগুলো বাংলা। বলছে একবারও স্বামীজির রচনাবলী বা চিঠি পাঠ করলে মনে হয় না যে বিবেকানন্দ আমাদের সামনে দাঁড়িয়ে নেই। দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ ল্যাঙ্গুয়েজ। মানে খেয়াল রাখতে হবে, স্বামী বিবেকানন্দের যে রচনাবলী আমরা পাই বাংলা বা ইংরেজিতে, তার কিন্তু বেশিরভাগটাই স্বামীজির নিজের লেখা না, বেশিরভাগটাই হচ্ছে স্বামীজির বক্তৃতা। স্বামীজির একজন স্টেনোগ্রাফার ছিলেন গুডউইন, তো তিনি ওই মূল যে বেশিরভাগটা তিনি লিপিবদ্ধ করেছিলেন। তো স্বামীজির এই যে বিশেষ করে ইংরেজি, বেশিরভাগটাই ইংরেজিতে। এখন স্বামীজির এই যে বিস্ময়কর ইংরেজি এবং এত পাওয়ারফুল কমিউনিকেশন ইংরেজি ভাষায়, এর এই শিক্ষা শুরু কিন্তু এই ভুবনেশ্বরী দত্তের কাছে। এবং স্বামীজি প্রথম মায়ের কাছে ইংরেজি শিক্ষার হাতে খড়ি, এবং শোনা যায় যে বাড়িতে একজন মেম সাহেব রেখে সেকালে ভুবনেশ্বরী দত্ত নিজে ইংরেজি শিখেছিলেন। এবং নিবেদিতা যখন তার কাছে আসছেন, নিবেদিতার সঙ্গে খুব ধীরে ধীরে ইংরেজিতে কথা বলছেন এবং সেই ইংরেজি অত্যন্ত সুন্দর। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার যে ভুবনেশ্বরী দেবীর জীবন কিন্তু খুব ট্র্যাজিক। নানান ঘাত প্রতিঘাত বিপর্যয় এসেছে। তার স্বামীর তো মারা গিয়েছেনই অল্প বয়সে, এমনকি তার জ্যেষ্ঠ পুত্রশোক তাকে পেতে হয়েছে। জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুশয্যাতেও আমরা ভুবনেশ্বরী দত্তকে দেখেছি। এবং কিন্তু ওই একই রকম খুব বিদ্যোৎসাহী। দেখা যাচ্ছে যে মেয়েদের, নিজের মেয়ে ছিল ভুবনেশ্বরী দত্তের, ছেলের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার দিকেও ভুবনেশ্বরী দেবীর খুব নজর ছিল। এবং তার অন্যতম প্রমাণ যে বিবেকানন্দের ছোট বোন যোগীন্দ্রবালা, তাকে তিনি ইংরেজি শেখাতেন বেথুন কলেজের প্রিন্সিপাল কামিনী শীল। এবং সে যুগেও এই প্রাইভেট টিউটর রেখে যে পড়ানো, যোগেন্দ্রবালার যে আরেকজন প্রাইভেট টিউটারের কথা বলা যাচ্ছে মিসেস ম্যাকডোনাল্ড, তার পশ্চাতেও কিন্তু এই ভুবনেশ্বরী দেবীর বিদ্যোৎসাহিতা, ব্যাপারটা খুব ভেবে দেখার মতো। এবং তার পিত্রালয়ের একমাত্র সন্তান হয়ে ভুবনেশ্বরী যার অত্যন্ত স্নেহধন্যা ছিলেন, তিনি তার মা রঘুমণি দেবী। হ্যাঁ, ইনি স্বামীজির দিদিমা। স্বামীজির জীবনী পাঠক মাত্রেই জানেন যে স্বামীজির একটা খুব বড় অংশ জীবনের কেটেছে এই দিদিমার বাড়িতে। মানে যখন বাবা মারা গেলেন সেই সময় দেখা গেল বিশ্বনাথ দত্ত মারা যাওয়ার পরে তিনি তো টাকা পয়সা সেরকম কিছুই রেখে যেতে পারেননি। ওই দু হাতে রোজগার করতেন এবং খরচও করতেন, কিছু ঋণও রেখে গিয়েছিলেন। এবং সুযোগ বুঝে এই যারা আত্মীয় স্বজন তারা মামলা করে বসে। এবং এই এত বিপর্যয়, ঘাত প্রতিঘাত, এই অবস্থাটায় যিনি খুব কাছে টেনে নিয়েছিলেন ভুবনেশ্বরী এবং তার ছেলে মেয়েদের, বিশেষ করে তিনি হচ্ছেন স্বামীজির এই দিদিমা। তো এই দিদিমার বাড়িতে তিনি ছিলেন। এবং এই রঘুমণি যার কথা বলছি, ভুবনেশ্বরী দেবীর মা, স্বামীজির দিদিমা, এনারও কিন্তু দীর্ঘজীবী হয়েছিলেন এবং নিজের কন্যার মৃত্যু, জামাতার মৃত্যু, জ্যেষ্ঠ নাতির মৃত্যু সব তাকে দেখতে হয়েছিল। ভুবনেশ্বরী দত্তের মৃত্যুর কিছুদিন পরেই রঘুমণি দেবীর মৃত্যু হয়। যাই হোক, তো বাবা মার দিক থেকে স্বামীজির, বিশেষ করে মায়ের কাছ থেকে বিবেকানন্দ বারবার বলেছেন, এই মাই তাকে শিখিয়েছিলেন যে খুব খাটো, পবিত্র থাকবে, কখনো প্রয়োজন পড়লে কিন্তু হৃদয় দৃঢ় করবে। খুব মানে অসাধারণ কিছু কিছু ঘটনা আছে। একবার এরকম হয়েছিল, এই ঘটনাটা আমরা অনেকেই জানি, খুব মর্মস্পর্শী কিন্তু অত্যন্ত শিক্ষণীয়। তখন নরেন্দ্রনাথ স্কুলে পড়েন। একবার ক্লাসে এরকম হয়েছে যে
ওই একটা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে নরেন্দ্রনাথ ঠিকই বলেছেন, কিন্তু শিক্ষক সেটি মানতে চাননি। তো তিনি নরেন্দ্রনাথকে তিরস্কার করেছিলেন। তো খুব দুঃখ হয়েছে তার। তো বাড়িতে এসে যখন মাকে বলছেন, তখন ভুবনেশ্বরী দত্ত তার ওই শিশুপুত্রকে বলছেন যে সারা জীবন কিন্তু সত্যকে ধরে থাকতে হবে। তুমি জীবনে যা সত্য বলে জেনেছ সেটিকেই কিন্তু ধরে থাকতে হবে। এই সত্য পথে থাকার এই যে উপদেশ, এটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও কিন্তু আমরা এই একই রকম সত্যনিষ্ঠা দেখি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে শ্রীরামকৃষ্ণদেবের জীবনে একবারে ছড়াছড়ি। যদি কোনো একটা কথা বলে ফেলতেন, ঠাকুর বলতেন যদি বলে ফেলি কলকাতায় যাব, তাহলে কলকাতায় যেতেই হবে। এত সত্যনিষ্ঠা ছিল। এবং ঠাকুরও বারবার বলতেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। আর আচার্য বিবেকানন্দ, পরিবারের কথা একটু বললাম, মা বাবার কথা একটু বললাম আজকের এই জন্মদিনে। আর খুব ইচ্ছে হচ্ছে আচার্য বিবেকানন্দের দুটো একটি কথা, অনেক কিছু দিয়ে গেছেন স্বামীজি আমাদের, কয়েকটা কথা স্বামীজির একটু আলোচনা করতে ইচ্ছা হচ্ছে। আমি পড়ছি। স্বামীজি বলছেন, আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ়, স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে একটা মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মনুষ্যত্ব, ক্ষাত্র বীর্য ব্রহ্মতেজ। এই ব্রহ্মতেজের কথা স্বামীজি বলছেন। অসীম শক্তি ছিল এই বিবেকানন্দের শরীরে। মানে চলায় ফেরায় একেবারে বাঁচায় যেন আনন্দ। একেবারে পারফেক্ট অ্যাথলেট বলতে যা বোঝায়। ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে স্বামীজি নিজের এই শরীর এবং মন কি করে দৃঢ় করতে হয় তার গোটা জীবন চর্চা এবং চর্যায় তিনি পালন করেছেন। স্বামীজি একবারে পারফেক্ট অ্যাথলেট। এই মহেন্দ্রনাথ দত্তের জীবনের কথা বলছিলাম, এরকম পাওয়া যায় যে সে বক্সিং থেকে শুরু করে লাঠি খেলা, বসি চালনা, জিমন্যাস্টিক, সব কিছু স্বামীজি ছোটোবেলায় করতেন, বিশেষ করে ব্যায়াম। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে পরবর্তী জীবনে বেলুড় মঠে তিনি সন্ন্যাসী ব্রহ্মচারীদের শরীরচর্চা একবারে আবশ্যিক করেছিলেন। একবারে তখন কলকাতাতে একটা মেলা হতো, হিন্দু মেলা। তো নবগোপাল মিত্র, তার নাম ন্যাশনাল মিত্তির বলতো সবাই। তো অনেকেই জানেন না যে স্বামীজি সেই সময় অনেক জায়গায়, বিশেষ করে কুস্তি, স্বামীজির কুস্তি খুব প্রিয় ছিল। অম্বুগুহর আখড়াতে তিনি একেবারে নিয়ম করে কুস্তি লড়তেন। তো নবগোপাল এই যে ন্যাশনাল মিত্রের যে হিন্দু মেলা হতো, অনেকেই জানি না আমরা যে নরেন্দ্রনাথ কিন্তু এইখানে জিমন্যাস্টিকের খেলা দেখিয়েছিলেন এবং শ্রেষ্ঠ জিমন্যাস্টের পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, স্বামীজির এই মানে সারা জীবন এই অ্যাথলেট যে অ্যাটিটিউড আমরা তার দেখেছি। তাই শরীর শক্ত করা, দৃঢ়, স্বামীজি বলছেন যে একবারে মাংসপেশি, লৌহ দৃঢ় মাংসপেশি। তো শরীর মনকে সতেজ করা, এটা বারবার স্বামীজি আমাদেরকে দিচ্ছেন। একটা সময় মন্ত্রের মতো ফিরত কথাটা স্বামীজির, যে গীতা পাঠ ছেড়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে। স্বামীজির এই কথাটা একসময় একেবারে মন্ত্রের মতো ফিরত। এখন স্বাভাবিকভাবে মনে আসতে পারে যে গীতা হচ্ছে হিন্দুর বাইবেল, সেই দিক থেকে দেখতে গেলে। এখন ফুটবল খেলাকে গীতার ওপরে স্বামীজিকে স্থান দিয়েছেন, সেটা কি একটু গর্হিত ব্যাপার নয়? আসলে স্বামী বিবেকানন্দ কিন্তু গীতা পুরুষ ছিলেন না, স্বামী বিবেকানন্দ ছিলেন গীতা মূর্তি। তিনি বুঝতে পেরেছিলেন বারবার যে শরীর যদি যথার্থভাবে দৃঢ় না হয়, তাহলে যথার্থ আধ্যাত্মিকতা কোনো দিন বিকাশ হতে পারে না। যারা শুধুমাত্রই আচার সর্বস্বতা নিয়ে পড়ে থাকে, তারা তাদের জীবনে ঐহিক এবং পারমার্থিক উন্নতির সম্ভাবনা নেই। বিবেকানন্দের এই আহ্বান থেকে একদিকে যেমন যথার্থ গীতার সন্তানরা বেরিয়ে এসেছেন, দেখুন আজও হাজার হাজার মানুষ তারা স্বামীজির এই আহ্বানে সাড়া দিয়েছেন, তারা নিজেদেরকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। আবার অন্যদিকে সমাজসেবীরাও বেরিয়ে এসেছেন। আরেকটি স্বামীজির উক্তি বলছি। স্বামীজি বলছেন, তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কোনো কিছুতেই ভয় করবে না,
কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমরা সিংহতুল্য হবে, ভারতকে, সমস্ত জগৎকে জাগাতে হবে। এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন করে দেখাচ্ছি সেই রকম করে যেতে হবে, তবে তোমাদের সিদ্ধি নিশ্চিত। আরও বলছেন পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য, তবেই আমরা বড় বড় কাজ করতে পারি। বিবেকানন্দ আমাদের এই আত্মবোধের মন্ত্র দিচ্ছেন, আমাদের এগিয়ে চলার মন্ত্র দিচ্ছেন। একবার আমার মনে আছে, একজন আমায় জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজির থেকে সবচেয়ে বড় আমরা কোন জিনিসটি নিতে পারি। তো আমি তাকে বলেছিলাম, একটা জিনিস ছোটবেলা থেকে আমাকে ব্যক্তিগতভাবে এবং আমি জানি আমার মতো অনেককেও ভীষণভাবে উদ্বুদ্ধ করতো। স্বামীজি একটি মন্ত্র দিয়েছেন, অভিহি অভিহি, অর্থাৎ ভয় করলে চলবে না। একটা জায়গায় খুব সুন্দর স্বামীজি বলছেন ফেস দ্য ব্রুট, ফেস দ্য ব্রুট। তার জীবনের এই ঘটনাটি আছে। বলছেন যে বিপদকে যদি আমরা এড়িয়ে যেতে চাই, তাহলে বিপদকে ভয় পেয়ে যদি এড়িয়ে যেতে, সে আমাদের আরও চেপে ধরবে। স্বামীজির জীবনে এরকম ঘটনা আমরা পাই। তাকে কতগুলি হিংস্র বানর তাড়া করেছিল, তিনি প্রথমে ভীত হয়ে পশ্চাৎপদ করছিলেন। হঠাৎ করে কে একজন বলল, দাঁড়াও, এই যে পশুগুলি, এদের মোকাবিলা করো। স্বামীজি ঘুরে দাঁড়ালেন এবং বানরগুলি ভয় পেয়ে পালিয়ে গেল। এবং স্বামীজি আমাদের এই শিক্ষা দিচ্ছেন, বলছেন যে বিপদের মোকাবিলা করতে হবে। বিবেকানন্দের জীবনে আমরা দেখি মৃত্যুর রক্তওষ্ঠে চুম্বন করে তিনি বলতে পেরেছিলেন প্রিয়তম। স্বামীজির কবিতায় আছে, এক জায়গায় লিখছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা কাছে তারই আসে। স্বামীজির আরেকটি উক্তি দিয়ে আমি আজকে শেষ করব আমাদের আলোচনা। স্বামীজি বলছেন, আমরা চাই জ্বালাময়ী বাণী, তার চেয়েও জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাহিরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে, এর চেয়ে মহত্তর আর কোন কাজ আছে? একবার নিবেদিতাকে স্বামীজি একটি পত্রে লিখেছিলেন, অত্যন্ত সুন্দর এই পত্র। সেখানে লিখছেন যে আমার যে তত্ত্ব, সেটা কয়েকটি মাত্র শব্দবন্ধে বিধৃত করা যায়। সেটি হচ্ছে মানুষের মধ্যে দেবত্বের জাগরণ। স্বামীজি বলেছেন, নির্ভীক ঘোষণা করেছেন, আই এম ভয়েস উইদাউট ফর্ম, আমি অশরীরী বাণী। এবং যতদিন না গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই দেবত্ব জাগ্রত হচ্ছে, সমস্ত মানুষ যতদিন না শিবত্ব প্রাপ্ত হচ্ছেন, স্বামীজি অভয় দিচ্ছেন যে আমি পশ্চাতে থেকে কাজ করে যাব। আজকের এই পুণ্য দিনে যোগাচার্য বিবেকানন্দকে আমরা আমাদের অন্তরের প্রণতি জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।